অনেকটা নিভৃতেই আজকে জুলাই জাদুঘর উদ্বোধন করা হলো। জুলাই জাদুঘর তৈরির দাবি যাদের ছিল তাদের কাউকেই দেখলাম না সেই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ১.৫ বছর ধরে যে প্রফেসর ইউনূস বারবার বললেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারাই আমাকে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগকর্তাদের ফেলে রেখে একাই প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন। সেখানে অনেক কিছু ঘটেছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কারা সেখানে যোগ দিলেন, কারা যোগ দিলেন না, কারা বয়কট করলেন, কেন? তাহলে কি জুলাই জাদুঘর ২ বছরের মধ্যে যখন উদ্বোধন করা হলো তখন সেটা তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলল, কিংবা ঐক্য পুরোপুরি শেষ হয়ে গেল? চলুন আজকে জুলাই জাদুঘর উদ্বোধনকালে সকালে কি হলো, ওখানে কাদের কাদের দেখলাম কিংবা দেখলাম না আমরা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এবং নিশ্চিত বিভেদটা যখন রাজনীতিতে দেখছি তখন প্রফেসর ইউনূসও কি একা হয়ে পড়েছেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে জুলাই জাদুঘর উদ্বোধনে প্রফেসর ইউনূসকে যারা দেখেছেন তারা এক বাক্যেই হয়তো বলে ফেলবেন প্রফেসর ইউনূস একা হয়ে পড়েছেন। মানে তিনি তার নিয়োগকর্তাদের ফেলে রেখে একা একা জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। হতে পারে যে তিনি হয়তো জানতেন না যে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা, কিংবা দাওয়াত দিলেও তারা আসবে না, এগুলো হয়তো তিনি জানতেন না। কিন্তু তিনি যাওয়ার পরে যখন দেখলেন তার পাশে তার প্রিয় নিয়োগকর্তা নাহিদ নেই, আসিফ নেই, মাহফুজ নেই, তার প্রিয় ব্যক্তিত্ব মানে ডাক্তার শফিকুর রহমান নেই, তার প্রিয় মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল নেই, এবং জুলাই জাদুঘর যার দায়িত্বে দিয়েছিলেন সেই মানে মেটিকুলাস উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নেই, কিংবা ফারুকীর স্ত্রী তিশা হাস্যোজ্জ্বলভাবে সেখানে উপস্থিত নেই, যেমন হাস্যোজ্জ্বলভাবে মেট্রো রেল উদ্বোধনে শেখ হাসিনার পাশে তিনি ছিলেন। এই ব্যাপারগুলো যখন তিনি দেখলেন তখনও তো তিনি মানে সরকারকে জানাতে পারতেন যেহেতু মানে জুলাইয়ের স্টেক হোল্ডাররা বেশিরভাগই নেই, সেহেতু আমি এখানে থাকবো না, আপনার সঙ্গে উদ্বোধনের ওই রশি টানবো না, আপনার সঙ্গে আমি মোনাজাত করব না। দর্শক সারিতে বসে থাকতে দেখে প্রধানমন্ত্রী তাকে যে মঞ্চে ডেকে নিলেন, মঞ্চে ডেকে নিয়ে তার জন্য একটা চেয়ার আনতে বললেন, চেয়ার আনার পরে তাকে বসতে দেওয়া হলো। তিনি তখনও বলতে পারেন না, আমি সেই চেয়ারে বসবো না, যেহেতু আমার প্রিয় নাহিদ নেই, আমার আসিফ নেই, আমার মাহফুজ নেই, আমার আসিফ নজরুল নেই, আমার ফারুকী নেই। ব্যাপারগুলো তো তিনি বলতেই পারতেন। আমরা দর্শক সারিতে যখন মানে তিনি বসেছিলেন, তারপরে দেখলাম প্রধানমন্ত্রী তাকে ডেকে নিলেন মঞ্চে ডেকে নিয়ে তার জন্য একটা চেয়ার আনালেন এবং তাকে বসতে দিলেন। মজার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূস মানে দর্শক সারিতে তার জায়গা দেওয়া হয়েছে, আর মঞ্চে জায়গা পেয়েছেন যারা। একটা ছবি দেখে নিন, ডক্টর ইউনূস আসার আগে এই মানুষগুলোই মঞ্চে ছিলেন। তারা কারা? সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী থাকবেন, সঙ্গত কারণেই মুক্তিযুদ্ধ মন্ত্রী থাকবেন, সঙ্গত কারণেই মানে সংস্কৃতি মন্ত্রী থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সাথে আর যাদেরকে রাখা হলো তারা কেন থাকছেন এই প্রশ্ন তো আসতেই পারে। যাক, সেই প্রশ্ন না হয় মানে করলাম না। কিন্তু জুলাই জাদুঘর এটা তো ঐক্যের একটা প্রতীক, এবং এই জাদুঘর যেন 5 তারিখের মধ্যে উদ্বোধন হয়, এই জন্য আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়েছিল নাহিদ ইসলামদের পক্ষ থেকে। তাহলে আজকে কি এনসিপি কিংবা জামাতকে বলা যেত না যে আপনাদের সমাবেশ আছে, ঠিক আছে সমাবেশ তো দুপুরে, সকালে যেহেতু 9টায় উদ্বোধন, আপনারা আসেন, সবাই মিলে উদ্বোধন করি, সবাই মিলে আমরা ফারুকী যেভাবে সাজিয়েছে সেই ব্যাপারগুলো দেখি। ফারুকী একটা লাল টেলিফোন ওখানে রেখেছে, টেলিফোনটা তুললেই শেখ হাসিনার অডিও কল রেকর্ড শোনা যায়, সেই কল রেকর্ডগুলো আমরা সবাই ভাগাভাগি করে শুনি। এটা তো তিনি বলতে পারতেন, কিংবা হয়তো বলেছেন
তারা শোনেননি। যখন এই শোনেননি কিংবা তাদেরকে দেখেননি ডক্টর ইউনূস, তখন তিনি তো বলতে পারতেন না আমি এটাতে থাকবো না, যেহেতু আমি একা, যেহেতু ওরা নেই, ওদেরকে ডাকা হয়নি কিংবা ডাকলে ওরা আসেনি, আমি থাকবো না। সেরকম কোনো অ্যাটিটিউড আমরা দেখিনি, বরং তিনি উপস্থিত থাকলেন এবং তিনি উপস্থিত থেকে বক্তৃতা দিলেন। আমরা দর্শক সারিতে জুলাই আন্দোলনের ক্যারেক্টারদের খুব একটা দেখলাম না। দর্শক সারিতে নুরুল হক নূর, এই ছবিটা দেখে নিন, নুরুল হক নূরকে দেখা যাচ্ছে। ওই পানি লাগবে পানি তার ভাই স্নিগ্ধকে দেখা যাচ্ছে, যদিও স্নিগ্ধকে জুলাই আন্দোলনে কতটা তিনি সম্পৃক্ত ছিলেন সেরকম কোনো তথ্য আমরা পাইনি। সাংবাদিক শাহেদ আলমকে দেখা যাচ্ছে, পরিচিত ফেসের মধ্যে এই ফেসগুলোই দেখা যাচ্ছে। তার মানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা সম্মুখ সারির স্টেক হোল্ডার ছিলেন তারা কেউই নেই। এনসিপির কোনো প্রতিনিধি নেই, জামাতের কোনো প্রতিনিধি নেই, সরকারের লোকজন। এবং সেখানে মানে এই জাদুঘর যিনি তৈরি করেছেন এবং এটার টেকনিক্যাল ব্যাপার সব কিছু নিজের হাতে যিনি করেছেন বলে দাবি করেছিলেন, মানে বিএনপি সরকার আসার পরে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত যিনি জাদুঘরের প্রধান দায়িত্বে ছিলেন, সেই মোস্তফা সরোয়ার ফারুকী, তিনিও নেই, তাকেও ডাকা হয়নি। ফারুকী কিন্তু দেশে আছেন, তাকেও ডাকা হয়নি। তাকে তো সস্ত্রীক ডাকা যেত যে ফারুকী আপনি আসেন, আমরা এরকম উদ্বোধন করছি, লাল টেলিফোনে যখন মানে শেখ হাসিনার অডিও রেকর্ড শুনবো তখন আপনি একটু ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েন নিজের হাতে। সেটা না দেখে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখলাম ডাক্তার জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ মানে বিএনপি সরকারের কাছের মানুষগুলোকে। এই যে বিভেদ, এই যে বিচ্ছিন্নতা, এটা কি বলে দেয়? ডক্টর ইউনূস সেখানে বললেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছেন জুলাই শিখিয়েছে মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য কাঠামোকেও বদলাতে পারে। যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তখন জুলাই আন্দোলন যারা করেছে তারাই বিচ্ছিন্ন, কয়েকটা ভাগে বিভক্ত। তার মানে ডক্টর ইউনূস এই জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারা তো অনেক দূরের কথা, এদের মাঝে এমন একটা বিভেদের দেয়াল তৈরি করেছেন। এখন তিনি প্রধানমন্ত্রীর ডাকে ওখানে সুসুর করে চলে যাচ্ছেন, কিন্তু যখন তিনি দায়িত্বে ছিলেন তখন বিএনপিকে কিভাবে মাইনাস করা যায়, বিএনপিকে কিভাবে শায়েস্তা করা যায়, বিএনপিকে কিভাবে নির্বাচন না দিয়ে অনেক দিন নিজে ক্ষমতায় থাকা যায়, এই ব্যাপারগুলো করেছেন বলে অনেক অভিযোগ আমরা শুনেছি। এবং তিনি সরকারি থেকে সরকারের পৃষ্ঠপোষকতা দিয়ে একটা দলের জন্ম দিয়েছেন, সেগুলো আমরা শুনেছি। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে খুবই প্রভাবশালী ভূমিকায় মাত্র দুটো দলকে তিনি অংশগ্রহণ করতে দিয়েছেন, এই অভিযোগগুলো আমরা বারবার শুনেছি। তাহলে তিনি ঐক্যের সূত্রে বাঁধতে পারেননি। যে ঐক্যের কথা তিনি নিজে বলছেন, আজকে জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্যকালে বলছেন, এবং এই জাদুঘর তিনি বলছেন যে আমরা যখন মন খারাপ হবে তখন আমরা এই জাদুঘরে এসে আমাদের মনটা ভালো করে নিয়ে যেতে পারবো, এমন একটা জিনিস তিনি বানিয়েছেন। এমন একটা জিনিস তিনি বানালেন প্রধানমন্ত্রীর বাসভবনের 18 একর জমি নষ্ট করে, যেটা জাতীয় জাদুঘরের একটা ফ্লোর, একটা গ্যালারি হতে পারত, কিংবা রাজধানীতে সুন্দর একটা আলাদা বিল্ডিং তৈরি করা যেত, কিংবা একটা বিল্ডিং নেওয়া যেত। সরকারের তো অনেক বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে এটা হতে পারত। সেটা না করে প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তীতে যিনি আসবেন তার থাকার জায়গা যেন না থাকে, সেই কারণে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রধানমন্ত্রীর বাসভবনকে শেখ হাসিনার বাসভবন হিসেবে মনে করে তিনি এই কাজটা করলেন। যে কাজটা তিনি মানে অন্যভাবে করতে পারতেন এবং মর্যাদার সঙ্গেই করতে পারতেন, সেটা না করে এখানে একটা প্রতিহিংসার চাষাবাদ করলেন। এবং সেখানে এসে তিনি আবার ঐক্যের কথা বলছেন, বন্ধনের কথা বলছেন। যে বন্ধন ছিন্ন করে তিনি একা এই অনুষ্ঠানে উপস্থিত হলেন, যখন তার পাশে তার নিয়োগকর্তারা, তার শুভাকাঙ্ক্ষীরা, তার সাপোর্টাররা, তার পক্ষে ন্যারেটিভ তৈরি করেছেন যারা, তারা কেউ নেই। এটা কিছু হলো? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।